আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। শত্রু দেশ স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরানও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত। সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো জামায়াত। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। যৌথ হামলায় ইরানে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1230 জনে। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। যুদ্ধের ফ্রন্টে খুব ভালো করছি আমরা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় 10-এর মধ্যে কত দেব, আমি বলবো 15। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে আমাদের। 47 বছর ধরে তারা আমাদের মানুষকে ও সারা বিশ্বের মানুষকে হত্যা করছে, কিন্তু ইরানের বিরুদ্ধে আমরা খুব শক্ত অবস্থানে আছি এখন। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কায় রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেল নেয়ার চাপ বেড়েছে। তেল বিক্রেতারা বলছেন, স্বাভাবিক দিনের তুলনায় গতকাল থেকে মানুষ বেশি তেল নিচ্ছেন। আর সার্বিক পরিস্থিতি দেখভাল এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে সরকার। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, বন্ধ পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল পরিবহনের মাধ্যম হরমুজ প্রণালী, যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় ঢাকার জ্বালানি তেলের পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। আজ বৃহস্পতিবার পাম্পগুলোতে ব্যক্তিগত গাড়ি ও বাইকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনোটির দীর্ঘ সারি পাম্পের সীমানা ছাড়িয়ে সড়কেও চলে আসে। হিউমার তো একটা সোর্সে সবাই বলতেছে যে এরকম তেলের দাম বাইরে যাবে, গেলে যাবে। সবার যে অবস্থা হবে আমারও একই অবস্থাই হবে। যেটা লাগছে সেটা আসলে 10-15 দিনের মধ্যে শেষ হওয়ার কথা না। যদি এত বেশি সময় নেয় সেক্ষেত্রে হয়তো বা তেলের দামটা আরো বৃদ্ধি হইতে পারে। মধ্যপ্রাচ্যে যে অবস্থা, তাদের তেলের সংকট হওয়ার সম্ভাবনা খুব বেশি। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। তবে পাম্প কর্মীরা বলছেন, আপাতত তেলের কোনো ঘাটতি নেই। হুজুগে পড়ে সবাই বাড়তি তেল নিচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপর চাপ পড়ছে। মানুষই তো বলে, কাস্টমারই তো বলে যে দাম বাড়বে, তেল পাওয়া যাবে না, এই জন্য সবাই ফুল করে নিতে আসে। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। কেউ খালি ক্যান, কেউ গাড়ি নিয়ে রাইখা আবার নিয়ে আসে, বাসায় পুরনো গাড়ি থাকলে এগুলো নিয়ে আসে। ডিপুর ভিতরে প্রচুর গাড়ি, লোড দেওয়ার পরে গাড়িও বাইর হইতে পারে না। আমাদের সাপ্লাই আমরা ঠিক মতোই পাচ্ছি এবং আগের দামে ঠিক মতোই সব কিছুই দিতেছি সাপ্লাই, কিন্তু জনগণ হঠাৎ করে বাইরে গেছে তেল বেশি নেওয়ার জন্য আর কি। এই সংকট উত্তরণে অর্থমন্ত্রীকে প্রধান করে জ্বালানি সংকট মোকাবেলায় একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কার্যকর দেখতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সরকারের পরিকল্পনা তিনি জানতে চেয়েছেন। পাশাপাশি পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দুদেশ
একযোগে কাজ করবে, আলোচনায় এ প্রসঙ্গ উঠে এসেছে। সফরের শেষ দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি সৌধে শ্রদ্ধা জানান তিনি। সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সকাল 9টায় অংশ নেয় জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির দেন এই দলের নেতৃত্ব। বৈঠক শেষে নায়েবে আমির জানান, বিরোধী দল হিসেবে সংসদে প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সংসদে সক্রিয় থাকবে জামায়াত। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি পর্যালোচনা করা হবে বলেও উল্লেখ করেন তাহের। কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সেভাবে বলেছে, আমরা ডিটেলস এটাকে স্টাডি করব, করে যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সেটার ব্যাপারে আমরা অবশ্যই অপোজ করব। সকাল 10টায় এনসিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়। পরে সকাল 11টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল পল কাপুরের সঙ্গে বৈঠক করে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নতুন সরকার প্রধানের দুর্নীতি বিরোধী অঙ্গীকার এবং পদক্ষেপ আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীদের বক্তব্য হতাশাও তৈরি করেছে। সংবাদ সম্মেলনে র্যাব বিলুপ্তি, স্বাধীন পুলিশ কমিশন, আইন প্রণয়ন, দুদক সংস্কার সহ নানা সুপারিশও তুলে ধরে এই সংস্থাটি। সকালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। এ সময় দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যাংক খাতে সুশাসন সহ বেশ কিছু বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ আইন সিদ্ধ নয়। স্বার্থের দ্বন্দ্বের কারণে এই গভর্নরের অপসারণ জরুরি। যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। দুর্নীতি প্রতিরোধে নতুন সরকার প্রধানের অঙ্গীকার ও পদক্ষেপে আশার সঞ্চার করলেও কিছু কিছু মন্ত্রীর বক্তব্যে হতাশাও তৈরি হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান।